আজকে আমরা অষ্টম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের নতুন একটি টপিক নিয়ে হাজির হয়েছি। আজকে আমাদের টপিকটির নাম হলো অভিস্রবণ, যাকে ইংলিশে বলা হয় অসমোসিস। তো আসো দেখি এটাকে আমরা বোঝার চেষ্টা করব কি বলছে আমাকে। অসমোসিস প্রক্রিয়াটি বোঝার জন্য আমাদের সবার আগে একটা জিনিস বুঝতে হবে, সেটা হলো এই ভিন্ন ভিন্ন ঘনত্ব বিশিষ্ট দুটি দ্রবণের মধ্যে অবস্থিত পর্দার বৈশিষ্ট্য। এক কথা আমাকে পর্দা সম্পর্কে বুঝতে হবে। কি বুঝতে হবে? পর্দা বুঝতে হবে। তো অ্যাট ফার্স্ট আমি আগে অবিশ্রবণ বলতে কী বুঝি সেটা আগে আমরা একটু দেখি, তারপরে সব পর্দা টর্দা আমি দেখব। অবিশ্রবণ মানে হলো তরলের মধ্যে ব্যাপন ঘটবে। কি বলছি বলো? তরল পদার্থের মধ্যে কি ঘটবে? ব্যাপন ঘটবে। তার মানে কেমনে কি? আমরা আগের ক্লাসে জেনেছিলাম ব্যাপন হলো, ব্যাপন কি? পদার্থের অণুগুলোর ছড়িয়ে পড়ার যেই প্রবণতা বা ছড়িয়ে পড়ার যেই ধর্ম, তাকে আমরা বলছি ব্যাপন। এখন সেটা যদি তরল পদার্থ ছড়িয়ে পড়ে, মানে তরল পদার্থের ঘনত্বের আপ অ্যান্ড ডাউন হয়, কম ঘনত্বের স্থান থেকে বেশি বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানের দিকে চলে আসে, এই চলে আসার প্রক্রিয়াকে বলা হয় অভিস্রবণ। কার ক্ষেত্রে? শুধুমাত্র তরল বা লিকুইড পদার্থের ক্ষেত্রে। তো এই তরল পদার্থের ক্ষেত্রে এই যে ভিন্ন ভিন্ন ঘনত্ব বা ঘনত্ব জিনিসটার আমাকে বুঝতে হবে। কি বুঝতে হবে? ঘনত্ব বুঝতে হবে। আর ঘনত্ব বোঝার জন্য আমাকে দ্রবণের দুইটা অংশ বুঝতে হবে, একটা হলো দ্রব্য, আরেকটা হলো দ্রাবক। ঠিক আছে, আগে আমি সংজ্ঞাটা একটু তোমাদের কাছে ক্লিয়ার করি, তারপর আমি এগুলোতে আসতেছি আবার। সো এই হলো সে সংজ্ঞা। সংজ্ঞায় কি বলছে আমাকে দেখো, বলছে একই পদার্থের কম ঘনত্ব এবং বেশি ঘনত্বের দুটি দ্রবণ, মাথায় রেখো এই যে দ্রবণ, দুটি দ্রবণ অর্ধবৃত্ত পর্দা দ্বারা পৃথক করা হলে দ্রাবক পদার্থের অণুগুলো কম ঘনত্বের দ্রবণ থেকে বেশি ঘনত্বের দ্রবণের দিকে যায়, তাকে কি বলা হয়? অভিস্রবণ বা অসমোসিস বলে। তাহলে অসমোসিস বা অভিস্রবণ কাকে বলা হয়? কম ঘনত্বে, কি বলছি, কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে আমার দ্রাবক অণুগুলো ছড়াবে। এখন এই কম ঘনত্ব বেশি ঘনত্ব বোঝার জন্য আমাকে এই জিনিসটা বুঝতে হবে। কি সেটা? দেখো, তরল পদার্থের ক্ষেত্রে যে ব্যাপন ঘটে তাকে আমি বলছি অভিস্রবণ। তরল পদার্থ যে ছড়িয়ে পড়ার প্রবণতা, কিসের প্রবণতা? ছড়িয়ে পড়ার প্রবণতা। এখন আমাকে আগে বুঝতে হবে দ্রবণ টপিকটা। দ্রবণ কি? দ্রবণ মনে করো আমি শরবত নিলাম, কি নিছি? শরবত। এখন এই শরবতের মধ্যে আমার কি কি আছে? পানি আর চিনি আছে না? পানি আছে, আরেকটা হলো চিনি। এই পানিকে বলা হয় হলো আমার, দিচ্ছে, পানিকে বলা হয় আমার দ্রাবক। পানিকে কি বলা হয়? দ্রাবক। আর চিনিকে বলা হয় আমার দ্রব্য। কি বলছি বলো? পানিকে বলা হয় আমার দ্রাবক, আর চিনিকে বলা হয় হলো আমার দ্রব্য। এখন যেটা লিকুইড ফরম্যাটে আছে সেটা হলো আমার দ্রাবক, আর যেটা অণু বা যেটা হলো কঠিন পদার্থে রয়েছে সেটা হলো আমার দ্রব্য। এখন তুমি আমাকে একটা জিনিসের প্রশ্নের উত্তর দাও। প্রশ্নটা হলো এরকম, মনে করো, হ্যাঁ মনে করো যে আমার কাছে এরকম দুইটা গ্লাস আছে। ধরো আমার কাছে দুইটা পানির গ্লাস আছে। কয়টা পানির গ্লাস আছে? দুইটা। এবং দুইটাতে আমি সমান সংখ্যক পানি রাখছি। কি রাখছি? সমান সংখ্যক পানি রাখছি। এখানেও মনে করো 200 ml পানি আছে, এটাতেও মনে করো 200 ml পানি আছে, এবং এটাতেও আমার কত? 200 ml পানি আছে। সো আমার এখানে কত ml পানি আছে? 200 ml। এখানে কত ml পানি আছে? 200 ml। কিন্তু আমি এখানে এখানে আমি 20 টাকার লবণ দিলাম, আর এখানে আমি 100 টাকার লবণ দিছি বা 100 টাকার চিনি দিছি। ওকে, এখন আমাকে এই জিনিসটা ক্লিয়ার করো, যেখানে আমি 20 টাকার লবণ চিনি দিছি সেটার মিষ্টি বেশি হবে, আর যেখানে আমি 100 টাকা চিনি দিছি সেটার মিষ্টি বেশি হবে? যেখানে আমি 100 টাকা চিনি দিছি সেখানে আমার মিষ্টিটা বেশি হবে। আমরা যেখানে আমার মিষ্টিটা বেশি হবে সেখানে হলো আমার মিষ্টি বেশি, মিষ্টতা বেশি। যেহেতু মিষ্টি বেশি তার মানে ওখানে চিনির ঘনত্ব বেশি। চিনির কি বেশি? ঘনত্ব বেশি। আর অপরদিকে যেখানে আমার মিষ্টি কম বা মিষ্টতা কম সেখানে আমার ঘনত্ব কি হয়েছে? ঘনত্ব কম হয়েছে। সেম দ্রাবক, কিন্তু আমি দ্রব্য যদি কম দিই তাহলে ঘনত্ব কম, দ্রব্য যদি বেশি দেই তাহলে আমার ঘনত্ব বেশি হবে। ব্যাপনে যদি এই দুইটাকে আমি একটা পাইপলাইনের মাধ্যমে যুক্ত করি তাহলে ব্যাপনের ক্ষেত্রে কি হবে? এই যে যেখানে মিষ্টি কম সেইখানে
এই দিক থেকে পানি আসবে, অর্থাৎ যেখানে মিষ্টি বেশি সেখান থেকে পানি কোথায় চলে আসবে, যেখানে মিষ্টি কম। এই যে চলে আসার প্রক্রিয়াকে আমরা বেসিক্যালি কি বলবো, ব্যাপন বলবো। মানে পানি দুটোতেই সমান, তবে এই দুটার মাঝে যদি আমি একসাথে করি, মনে করো এই শরবতের পানি আর এই শরবতের পানি একসাথে করি, এখন এটা 100 টাকা মিষ্টি, এটা 20 টাকা মিষ্টি, দুইটা মিল হয়ে কিন্তু এদের মাঝামাঝি একটা এমন স্টেটে আসবে যে পুরো পানিটার মিষ্টতা একটা সমান, মনে করো 60 টাকার মিষ্টি হয়ে যাবে। লজিক তো তাই বলে নাকি? পুরো পানিটা একসাথে হয়ে কী হবে, এর মিষ্টিটা কিছুটা কমবে, এর কিছুটা বাড়বে, বেড়ে এদের মাঝামাঝি একটা মিষ্টি মানে মিষ্টতা বৃদ্ধি পাবে। তার মানে এটা একেবারেই ফ্যাসফ্যাসা ছিল, এটা ছিল অনেক কড়া মিষ্টি, এই দুটার মাঝে একসাথে হয়ে একটা মাঝামাঝি আকারে একটা মিষ্টির স্বাদ আমরা পাবো। লজিক কি বোঝা গেছে? আশা করি তোমরা এই লজিকটা বুঝছো। সো এইখানে আমাদের সংজ্ঞায় ঠিক সেম কাহিনী ঘটছে। তাহলে যে প্রক্রিয়ায় একই পদার্থের, দেখো আমার দুটোই কি ছিল, একই পদার্থ ছিল, চিনি ছিল, কম ঘনত্ব এবং বেশি ঘনত্বের দুটি দ্রবণ অর্ধভেদ্য পদ্মা দ্বারা পৃথক করা হলে, অর্ধভেদ্য এমন একটা পদ্মা যেখানে অণুগুলো যাতায়াত করতে পারবে না, শুধুমাত্র দ্রাবকগুলো যাতায়াত করতে পারবে। কি বলছি বলো, যেখানে অণুগুলো যাতায়াত করতে পারবে না, শুধুমাত্র দ্রাবকগুলো যাতায়াত করতে পারবে, অণুগুলো যাতায়াত করতে পারবে না। অণু কারা? আমার চিনির কণাগুলো যাতায়াত করতে পারবে না, শুধুমাত্র আমার পানির কণাগুলো যাতায়াত করতে পারবে, তাকে আমি বলতেছি অর্ধভেদ্য পদ্মা। তো অর্ধভেদ্য পদ্মা দ্বারা যদি তাদেরকে পৃথক করা হয় এবং দ্রাবক পদার্থ কম ঘনত্বের স্থান থেকে অধিক ঘনত্বের দিকে চলে যাবে, কি হবে, দ্রাবক অণুগুলো কম ঘনত্বের স্থান থেকে অধিক ঘনত্বের দিকে চলে যাবে, তখন তাকে অভিস্রবণ বা অসমোসিস বলা হবে। কি হবে, কম ঘনত্বের স্থান থেকে বেশি ঘনত্বের দিকে চলে যাবে। তার মানে কি, দেখো এইখানে যেখানে আমার 20 টাকা মিষ্টি ছিল, ওখানকার পানি চলে যাবে 100 টাকার মিষ্টিতে। তো 100 টাকার মিষ্টিকে গিয়ে কী করবে, একে কমায় ফেলবে, এর মিষ্টতা কিছুটা কমে কত টাকা বানায় ফেলবে, 60 টাকা বানায় ফেলবে। আশা করি তোমাদের কাছে এই অভিস্রবণ প্রক্রিয়ার সংজ্ঞাটা মোটামুটিভাবে ক্লিয়ার, তোমরা এই সংজ্ঞাটা ভালো করে মুখস্থ করে নিবে। এখন কিছু কথা যেগুলো এর সাথে রিলেটেড, সেটা হলো আমাকে অভিস্রবণ বোঝার জন্য আমাকে যে ভিন্ন ভিন্ন ঘনত্ব বিশিষ্ট দুটি দ্রবণের মধ্যে যে পর্দার বৈশিষ্ট্য জানা দরকার, সেই পর্দাকে বেসিক্যালি কয় ভাগে ভাগ করা হয়, 3 ভাগে। সেগুলো কি কি? অভেদ্য পর্দা আর অর্ধভেদ্য। অভেদ্য মানে ওকে কেউ ভেদ করতে পারবে না, নাইবা পানি আর নাইবা হলো চিনি। তাহলে যে পর্দা দিয়ে দ্রাবক মানে আমার পানি এবং দ্রব্য তার মানে আমার চিনি, পানি এবং চিনি উভয় প্রকার পদার্থের অণুগুলো চলাচল করতে পারে না, তাকে বলা হয় কি, অভেদ্য পর্দা। যেমন পলিথিন দিয়ে যদি আলাদা করে রাখি, তাহলে তারা কি হবে, তাহলে তারা না পানি একসাথে হতে পারবে আর নাইবা চিনির কণাগুলো যাতায়াত করতে পারবে, কোনোটাই করা সম্ভব নয়। অপরদিকে দেখো ভেদ্য পদ্মা, যে পদ্মা দিয়ে দ্রাবক ও দ্রব্য উভয় অণু চলাচল করতে পারবে তাকে বলা হবে ভেদ্য পদ্মা। এর এক্সাম্পল কি? এর এক্সাম্পল হলো, মনে করো তুমি হলো গিয়া কাপড় কী বল, কিসের জন্য বলে, নেট আছে না, নেট, মাছ মারা যে জাল, সেই জাল দিয়ে তুমি চা সেঁকতেছো, তা চা পাতা সহ তো পড়ে যাবে। মানে তুমি এমন একটা জাল, মানে মাছ মারা যে জাল, যে জালগুলো বড় বড় ফাঁক, ওই রকম জাল দিয়ে তুমি যদি কি করো, কোনো চাকে ছ্যাঁকো, সেক্ষেত্রে কি হবে, দেখো চা পাতিও পরে চলে যাবে এবং চায়ের যে লিগার, যেটাকে আমরা লিগার বলি, চায়ের যে লিকুইড অংশটাকে লিগার বলা হয়, হ্যাঁ, লিগারটাও কি হবে, অন্য পাত্রে চলে যাবে। অপরদিকে অর্ধভেদ্য পর্দা হলো আমার ছাঁকনির মতো, কি, কোন ছাঁকনির মতো, যেটা চা পাতা ছাঁকার জন্য ছোটো ছোটো নেটযুক্ত যেই ছাঁকনিগুলো আছে, ওই ছাঁকনির মতো। কেন এই কথা বললাম, যেখানে শুধুমাত্র চায়ের লিগারটা যাবে, কি যাবে, চায়ের লিগারটা যাবে, কিন্তু চা পাতা যাবে না, চা পাতা যাবে না। দেখো চায়ের লিগারটা কি, চায়ের লিগারটা হলো তরল অংশ, এবং চা পাতা কি, চা পাতা হলো অণু, তার মানে এটা দ্রাবক, এটা হলো লিগারটা দ্রাবক, চা পাতাটা হলো দ্রব্য। তাহলে যে পদ্মা দিয়ে কেবল দ্রাবক অণু অর্থাৎ আমার লিগার বা পানিগুলো চলাচল করতে পারে কিন্তু দ্রব্য অণু চলাচল করতে পারে না, তাকে বলা হয় অর্ধভেদ্য পদ্মা। যেমন যদি আমি চা পাতার ছাঁকনি দিয়ে কোনো চায়ের পাত্র থেকে চাকে আমি কাপে ঢালি, সেক্ষেত্রে আমার লিগারটা কিন্তু চায়ের মানে কাপে পৌঁছায়, কিন্তু আমার চা পাতাটা কী হয়, ছাঁকনির মধ্যে আটকা পড়ে যায়। এই চা পাতাটা আটকা পড়ে যাওয়ার যে প্রসিডিওর, যে পদ্মা এইভাবে কাজ করে, তাকে বলা হয় অর্ধভেদ্য পদ্মা। তাহলে অর্ধভেদ্য পদ্মা কি, যে পদ্মা দিয়ে শুধুমাত্র পানি যাইতে পারবে কিন্তু চিনি যাইতে পারবে না। অথবা তোমাদের বোঝার জন্য যদি বলি, চা পাতার তরল অংশটা যাইতে পারবে কিন্তু চা পাতা নিজে যাইতে পারবে না, তাকে বলা হবে অর্ধভেদ্য পদ্মা। সেই অর্ধভেদ্য পদ্মা কোথায় কোথায় দেখা যায়, কোষ পর্দা, ডিমের খোলসের ভিতরের পর্দা, মাছের পটকার, হ্যাঁ, পর্দা, তারপর জীবের
জীবন্ত পিত্তথলির পর্দা, এই সবগুলো তোমাকে এক্সাম্পলগুলো মুখস্থ রাখতে হবে যে কোনটি অভেদ্য পর্দা, কোনটি ভেদ্য পর্দা, কোনটি অর্ধভেদ্য পর্দা। এটা আশা করি তোমরা বুঝতে পারছো। সো আমি যদি একবারই বলি অর্ধভেদ্য দিয়ে কেউ যাইতে পারবে না, অভেদ্য দিয়ে সবাই যাইতে পারবে, আর অর্ধভেদ্য দিয়ে শুধুমাত্র পানি যাবে অর্থাৎ দ্রাবক যাবে, কিন্তু দ্রব্য যাতায়াত করতে পারবে না। ক্লিয়ার? আশা করি তোমাদের কাছে এখন এই টপিকটা ক্লিয়ার। সো এখন কি হয়েছে একটা জিনিস খেয়াল করো, যদি আমি শুকনো কিশমিশকে, কাকে? শুকনো কিশমিশ আমরা সবাই দেখেছি, হ্যাঁ কিশমিশ আমার নিজেরও একটা পছন্দের খাবার, এটা শুকনো অবস্থায় খাইতেই মজা লাগে, পানিতে ডুবার পর খাইতে মজা লাগে না। তো শুকনো কিশমিশকে পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে সেটি ফুলে ওঠে। তোমরা হয়তো কেউ দেখেছো, যে না দেখো বাসায় যাও রান্নাঘরে কিশমিশ যদি থাকে সেটাকে পানিতে ভিজিয়ে রাখো, 2-3 ঘন্টা পর দেখবা কিশমিশটা ফুলে একদম আঙুরের মতো ফুলে উঠেছে। বোঝা গেছে? তো একটি কিশমিশ দ্বারা পানি শোষণের কারণে ঘটে, মানে কিশমিশ কী করে, শুকনো অবস্থায় তো একদম পানি বিহীন অবস্থায় থাকে, তো ওটা যখন পানি পেয়ে ওঠে ওটা পানি শোষণ করে কি হয়, ফুলে ওঠে। ওই কিশমিশের যে ছাল ওটাও কিন্তু অর্ধভেদ্য পর্দা। সো এই পানি শোষণ এটা অবিশ্রবণ প্রক্রিয়ায় ঘটে। কার? কিশমিশ যে পানিটা শোষণ করলো সেটা অবিশ্রবণ প্রক্রিয়ায় ঘটে। অবিশ্রবণ এক প্রকার ব্যাপন, যেটি শুধু তরল পদার্থের ক্ষেত্রে ঘটে। একটি অর্ধভেদ্য পর্দা অবিশ্রবণের সময় দুটি তরলকে পৃথক রাখে। কিশমিশের উদাহরণ থেকে জিনিসটা আমরা বুঝছি। দেখো কিশমিশের ভিতরে যে রসালো, মানে পানি ঢোকার পরে কিশমিশ, এই যে মনে করো এই যে কিশমিশে যখন পানি ঢুকলো, পানি ঢোকার দেখো পাত্রের বাইরে তো কিছু পানি আছে, এবং এবং এই কিশমিশে যখন পানিটা ঢুকলো, এই কম ঘনত্বের পানি কিন্তু আমার দেখো বেশি ঘনত্বের পানিতে চলে গেছে। বেশি ঘনত্ব মানে কি, কিশমিশের ভিতর পানি কম ছিল মানে কি, ওখানে কিশমিশের মিষ্টতা মনে করো বেশি ছিল, তার মানে ওখানে কিশমিশের মিষ্টতার ঘনত্ব বেশি, বাহিরে মিষ্টতার ঘনত্ব কম, পানি তো একদম সাদা মাটা, ওর মিষ্টতার ঘনত্ব কম। সো এখানে কম ঘনত্বের স্থান থেকে কী হয়েছে, আমার বেশি ঘনত্বের স্থানের দিকে কী হয়েছে, পানিগুলো চলে গেছে, দ্রাবক অণুগুলো চলে গেছে। এই চলে যাওয়ার নামই হলো কি, অভিস্রবণ। আশা করি আমাদের কাছে এখন অভিস্রবণ টপিকটা মোটামুটিভাবে ক্লিয়ার। সো ফলে শুধু ওই যে দেখো এখানে একটা কথা বলতে, সেটা হলো এ ধরনের পর্দাকে অর্ধভেদ্য পর্দা বলে। কোন ধরনের পর্দা? যে পর্দা দিয়ে শুধুমাত্র দ্রাবক যাইতে পারবে আর তেমন কিছু হবে না। এগুলো একটু তোমরা রিডিং করে নেবা। এখানে বলছে অভিস্রবণের দ্বারা পানি শোষণের ফলে কিশমিশ স্ফীত হয়ে ওঠে। স্ফীত মানে হলো ফুলে ওঠে। স্ফীত হয়ে ওঠা মানে কি, ফুলে ওঠা। আশা করি তোমাদের কাছে এখন এই টপিকটা ক্লিয়ার। সো বেসিক্যালি এই যে মাঝে যেটা দেওয়া, এটা হলো অর্ধভেদ্য পর্দা, এটা হলো আমার হালকা দ্রবণ, এটা ঘন দ্রবণ। সো এখান থেকে পানি কি হবে, এখানে যাবে, এখান থেকে পানি এখানে যাবে, ততক্ষণ যাবে যতক্ষণ না উভয়ের কি হয়ে যায়, ঘনত্ব সমান হয়ে যায়। ঘনত্ব যদি সমান হয়ে যায় তখন কিন্তু আর অভিস্রবণ ঘটবে না। যতক্ষণ এদের ঘনত্বের ডিফারেন্স থাকবে বা ঘনত্ব কম বেশি থাকবে ততক্ষণ পর্যন্ত অভিস্রবণ ঘটা পসিবল, আদারওয়াইজ কিন্তু অভিস্রবণ ঘটবে না। অভিস্রবণের গুরুত্ব কি, মানে কোথায় কোথায় এটা কাজে দেয়, সেটা যদি আমরা আলোচনা করতে যাই তাহলে আমরা দুটো জিনিস খেয়াল করবো। সেটা হলো জীবদেহের কোষ আবরণ বা প্লাজমা পর্দা। কি বলছে? কোষ আবরণ বা প্লাজমা পর্দার, জীবদেহে কোষ আবরণ বা প্লাজমা পর্দা হিসাবে কাজ করে। হ্যাঁ, প্লাজমা পর্দা দিয়ে অভিস্রবণ প্রক্রিয়া মাটিস্থ পানি মূলরমে প্রবেশ করে। তার মানে কি, মাটিস্থ পানি বলতে কী বলছে, মানে মাটি থেকে যে পানিটা উদ্ভিদ শোষণ করে, মনে করো এটা একটা উদ্ভিদ, এই উদ্ভিদ তো এই শিকড় এখান থেকে মাটি থেকে পানির মাধ্যমে শোষণ করে নাকি, মাটি থেকে কি করে, পানি শোষণ করে না। এই শোষণ করে নেওয়া কার মাধ্যমে, মূলরমের মাধ্যমে। তবে যে প্রক্রিয়া শোষণ করে সেটা হলো অভিস্রবণ। তো কোষস্থ পানি খনিজ লবণকে দ্রবীভূত করে কোষ রসে পরিণত করে। তার মানে শুধু পানি না, বরং পানির সাথে, ভালো করে শোনো, পানির সাথে খনিজ লবণকেও শোষণ করে কোষের যে রস আছে সেই রসে পরিণত করতে এই পানি এবং লবণ ব্যবহৃত হয়। সুতরাং কোষের মধ্যে বিভিন্ন জৈব রাসায়নিক প্রক্রিয়াগুলোকে সচল রাখার জন্য অভিস্রবণের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। এই প্রক্রিয়া দ্বারা উদ্ভিদ কোষের রসস্ফীতি ঘটে, মানে রস উত্তোলন করে বা রস নিয়ে আসে। কি বলছি বলো, রস নিয়ে আসে, সে রস গ্রহণ করে। এটি কাণ্ড ও পাতাকে সতেজ রাখে। যেহেতু রসটাকে নিয়ে আসে, রস বা পানিকে নিয়ে আসে, পানি কিন্তু উদ্ভিদের কাণ্ড ও পাতাকে কি করে, সতেজ রাখে। তো ফুলের পাপড়ি বন্ধ বা খুলতে পারে। তাছাড়া অভিস্রবণের মাধ্যমে প্রাণীর অন্ত্রে খাদ্য শোষিত হয়, মানে প্রাণীর যে ক্ষুদ্রান্ত বৃহদন্ত্র রয়েছে সেখানে খাদ্য শোষণ হতে পারে। এই হলো দুইটা গুরুত্ব, একটা হলো উদ্ভিদের ক্ষেত্রে, এক কথায় পানি
এই হলো দুইটা গুরুত্ব। একটা হলো উদ্ভিদের ক্ষেত্রে, সেটা হলো সে কোষরস উত্তোলন করে বা খনিজ খনিজ লবণ এবং দ্রবীভূত পানিতে দ্রবীভূত খনিজ লবণ সে শোষণের মাধ্যমে অবিশ্রমণের মাধ্যমে শোষণ করে নেয়। অপরদিকে অবিশ্রমণের মাধ্যমে প্রাণী কী করে, খাদ্যের শোষণ ঘটে। তো এই ছিল বেসিক্যালি আমাদের কি অবিশ্রবণের গুরুত্ব। এরপরে আমাদের এখানে রয়েছে অবিশ্রবণের পরীক্ষা। অবিশ্রবণের পরীক্ষাটি আমরা একটু পড়ে নেব, ইনশাল্লাহ পড়লে এটা আমরা বুঝতে সক্ষম হব। তো এই ছিল বেসিক্যালি আজকে আমাদের অবিশ্রবণ পুরো টপিকটা। আশা করি তোমাদের কাছে এই টপিকটা এখন মোটামুটিভাবে ক্লিয়ার। পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আমরা পরের পার্ট নিয়ে আলোচনা করব। তো তোমাদের হোমওয়ার্ক থাকবে, প্রথম প্রশ্ন আমি প্রশ্নগুলো দিচ্ছি, তো লিখে নাও। সেটা হলো অভিশ্রবণ কাকে বলে? কোশ্চেন নম্বর 2, অভিশ্রবণের গুরুত্ব লেখো। গুরুত্ব লেখো। 3 নম্বর প্রশ্ন হলো অভিশ্রবণ, এই যে কোশ্চেন নম্বর 3, কোশ্চেন নম্বর 3 হলো অভিশ্রবণ বলতে কি বোঝো? অভিশ্রবণ বলতে কি বোঝো? কোশ্চেন নম্বর 4, অভিশ্রবণের কি উদাহরণ দাও। উদাহরণ দাও। কোশ্চেন নাম্বার হলো 5, যে শুকনো কিশমিশ হ্যাঁ পানিতে রাখলে স্ফীত হয়ে ওঠে কেন? স্ফীত হয়ে ওঠে কেন? কি বলছি বলো? এই হলো 5টা প্রশ্ন, এটা তোমাদের আজকের হোমওয়ার্ক। এই প্রশ্নগুলো তোমরা নিজ দায়িত্বে অনুধাবন করে গাইড থেকে সংগ্রহ করে লিখে মুখস্থ করে ফেলবে। প্রথম প্রশ্ন, অভিশ্রবণ কাকে বলে? অভিশ্রবণের গুরুত্ব লিখো। অভিশ্রবণ বলতে কি বোঝো? অভিশ্রবণের উদাহরণ দাও। শুকনো কিশমিশ পানিতে রাখলে স্ফীত হয়ে ওঠে কেন? এরপর 6 নম্বর প্রশ্ন, যেটা হলো এই যে ভেদ্য পর্দা, অর্ধভেদ্য পর্দা, হ্যাঁ অর্ধভেদ্য পর্দা ও অর্ধভেদ্য পর্দা ও অভেদ্য পর্দার মধ্যে কি পার্থক্যমূলক ছক লিখো। কি বলছি বলো? পার্থক্যমূলক ছক লিখো। কি কি দিলাম? যেটা হলো ভেদ্য পর্দা, অর্ধভেদ্য পর্দা ও অভেদ্য পর্দার মধ্যে পার্থক্যমূলক ছক, সেটা কি? এখানে দ্রাবক থাকে না, দ্রব্য থাকে না, এবং সাথে সবগুলোর উদাহরণ, এটা লিখলেই হয়ে যাবে। এটা বেসিক্যালি 2 মার্ক, এখানে হলো 2 মার্ক, এটা হলো 1 মার্ক, এটা 2 মার্কের, এটা 2 মার্কের, এটা হলো 1 মার্কের। সো এই টোটাল ম্যাথ মানে টোটাল কি বলে এটাকে, প্রশ্নগুলো তোমরা ভালো করে খাতায় লিখে নোট করবে, তারপর মুখস্থ করবে। এবং যদি বুঝতে অসুবিধা হয় আশা করবো ভিডিওটা আরেকবার দেখবে, ইনশাল্লাহ পুরো ভিডিওর মধ্যে এর ব্যাখ্যা পেয়ে যাবে। সো কথা আর বেশি বাড়াবো না, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সে পর্যন্ত সুস্থ থাকবে, সুন্দর থাকবে। আল্লাহ হাফেজ। এবং আমাদের এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আর যদি ফেসবুকে দেখে থাকো তাহলে অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবে, যাতে পরবর্তী ক্লাসগুলো তুমি মিস না করো।